কুমিল্লা ক্যান্টনমেন্টে সংগঠিত হয়েছিল মুক্তিযুদ্ধের সময়কার সবচেয়ে বড় গণহত্যা। পাকিস্তান সেনাবাহিনী কুমিল্লা ক্যান্টনমেন্টে যত বাঙালি ছিল প্রায় সব বাঙালিকে নিশ্চিহ্ন করেছিল। এর চট্টগ্রামে যে বিদ্রোহ হলো, ৮ম বেঙ্গল রেজিমেন্ট এবং ইবিআরসির ট্রুপসরা বিদ্রোহ করলো, কুমিরাতে তাদের একজন কর্নেল মারা গেল, তারই প্রতিক্রিয়া হিসেবে কুমিল্লা ক্যান্টনমেন্টে সেই গণহত্যা চালানো হয়। আমি যে ইউনিটে ছিলাম এটা ছিল 53 ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, একটা গোলন্দাজ ইউনিট, যার প্রায় 100% সৈনিকরাই পাকিস্তানি ছিল। আমরা মাত্র 3 জন বাঙালি এবং 3 জন অফিসার এবং 3 জন সৈনিক বাঙালি ছিলাম। বাকি প্রায় 750 সৈনিক পাকিস্তানি ছিল। তো 25শে মার্চ সকালবেলা আমরা যখন অফিসে যাই, আমরা কি যেন একটা প্রস্তুতি দেখতে পাই, সব কিছু যেন তৈরি হচ্ছে যুদ্ধে যাওয়ার মতো প্রস্তুতি। তখন খুব একটা বুঝি নাই, আমরা অফিস করে দুপুরবেলা চলে আসি। খাওয়া দাওয়ার পরে বিকালবেলা একটা অফিস অর্ডারলি মেসেজ নিয়ে আসলো যে বিকালবেলা নৈশকালীন প্রশিক্ষণ হবে, সবাইকে সন্ধ্যার মধ্যে 25 তারিখে নৈশকালীন প্রশিক্ষণে যাওয়া লাগবে। তা আমরা সেখানে গেলাম, গিয়ে নাইট ট্রেনিং শুরু হলো সন্ধ্যা 6টা থেকে, রাত 12টা পর্যন্ত হওয়ার কথা ছিল, কিন্তু রাত 10টার সময় সেটা অফ করে দেওয়া হলো। বলা হলো অধিনায়ক ডেকেছেন, অধিনায়কের অফিসে আমাদের সভা আছে, মিটিং আছে। অধিনায়ক ছিলেন কর্নেল ইয়াকুব মালিক। তিনি খুব চিন্তিতভাবে আমাদেরকে বললেন যে ইস্ট পাকিস্তান এবং ওয়েস্ট পাকিস্তান দুই জায়গায় কারফিউ দেওয়া হয়েছে, ভুট্টো এবং মুজিবকে অ্যারেস্ট করা হয়েছে, তোমরা এখন বাইরে গিয়ে ডিউটি করবে, যাকেই বাইরে পাবে গুলি করবে, এবং সকালের মধ্যে আমি দেখতে চাই যে কুমিল্লা শহর লাশে ভরপুর হয়ে গেছে। যদি তাই করতে পারো তাহলে দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে কালকে দুপুর 12টার মধ্যে। এই বলে আমাদের 3 জন বাঙালি অফিসারকে আলাদাভাবে ইঙ্গিত দিয়ে তিনি বললেন, তোমরা এইসব ডিউটিতে যেও না, যেহেতু তোমরা পূর্ব পাকিস্তানে, তোমাদের এই কাজ শুভকর হবে না, তোমরা পাশের রুমে গিয়ে বসো। তখন একজন বিহারি অফিসার ছিল, যার ঠিকানা ছিল পূর্ব পাকিস্তানে লেখা, মানে ঢাকার ঠিকানা ছিল। সে বলল, স্যার আমি কি করব? ওর বিহারি অফিসারকে বলল যে তুমিও এদের সঙ্গে বসো। তা আমরা 4 জন যখন পাশের রুমে গিয়ে বসলাম, কিছুক্ষণের মধ্যে একজন সৈনিক এসে কাচের দরজাটা তালা মেরে দিল, তালা মেরেই সেন্ট্রি লাগিয়ে দিল সামনে এবং পিছে। আমরা বুঝতে না বুঝতেই বুঝলাম যে আমাদেরকে গৃহবন্দী করা হয়েছে। তখন কিছু করার ছিল না। আমাদের সঙ্গে যে বাঙালি একজন অফিসার ছিলেন, ক্যাপ্টেন জামান, উনি বারবার নক করতেছিলেন দরজায় ইয়েকে দেখাবার জন্য, অধিনায়কের সঙ্গে দেখা করার জন্য। অধিনায়ক কর্নেল ইয়াকুব মালিক এক পর্যায়ে আসলেন, এসে জিজ্ঞেস করলেন, জামান কী চাও তুমি? তখন উনি জামান বললেন, আমাকে বিশ্বাস করেন, আমাকে অবিশ্বাস করেন না, আপনি আমাকে ডিউটিতে পাঠালে আমি ঠিকমতো সব জায়গাগুলো চিনি, কোথায় দুষ্কৃতিকারীরা লুকিয়ে আছে, আমি আপনাদেরকে গাইড করতে পারবো, আমাকে আমার উপর আস্থা রাখেন। তারপর অধিনায়ক সন্তুষ্ট হয়ে তাকে ছেড়ে দিলেন। ছেড়ে দিয়ে বললেন, তাকে একটা স্ট্যান্ডগান দিয়ে দাও এবং তাকে ক্যাপ্টেন ইফতেখারকে সাহায্য করতে পাঠাও। ওই সময় থেকে ক্যাপ্টেন জামান আমাদেরকে আলাদা ফেলে চলে গেলেন, পাকিস্তানিদের পক্ষে চলে গেলেন। আর আমরা থাকলাম, আমি, ক্যাপ্টেন নুরুল ইসলাম, ক্যাপ্টেন সিদ্দিকী, সেই বিহারি অফিসার। আমরা যখন 3 জন
আটক। পুরো রাত চলে যায়। রাত 2টার দিকে হঠাৎ করে গুলির আওয়াজ শুনলাম পিছনে। তখন ক্যাপ্টেন নুরুল ইসলাম আমাকে বললেন, নিশ্চয় ওরা বাঙালি নিধন শুরু করেছে। তখন আমরা বুঝি নাই কি হচ্ছিল। তারপরে ওয়্যারলেস সেটটা আমাদের বাইরে ফিট করা ছিল। ওয়্যারলেস সেটে অপারেটরকে শুনলাম জিজ্ঞেস করছে, কুমিল্লার ডিসি আর এসপিকে কি অ্যারেস্ট করেছো? সেখান থেকে জবাব আসলো, না, এখনও পাওয়া যাচ্ছে না তাদেরকে। তো এই দিক থেকে পাল্টা জবাব আসলো যে অ্যারেস্ট করে যত তাড়াতাড়ি সম্ভব সকালের মধ্যে নিয়ে আসবে, অধিনায়ক নির্দেশ দিয়েছেন। তো সকালবেলা ভোরবেলা কাচের দরজা দিয়ে দেখলাম কুমিল্লার ডিসি আর এসপি দুজনকে অ্যারেস্ট করে নিয়ে আসছে ক্যাপ্টেন বুখারী পাকিস্তানি অফিসার সামনে এনে আমাদের পাশে যে রুম ছিল সেই রুমে বন্ধ করে রাখলো। তারপর থেকে আমরা তিনজন এই রুমে, সকালবেলা আমাদেরকে অ্যাডজুটেন্ট মানে ক্যাপ্টেন অফ পাকিস্তানি অফিসার এসে বলল, তোমাদেরকে এইভাবে থাকতে হবে এখানে, আমাদের সরকারি নির্দেশ, তোমাদের থাকার জন্য 3টা খাট নিয়ে আসা হচ্ছে, 3খানা খাট তোমাদের রুমে লাগিয়ে দেওয়া হবে, আর তোমরা এখানে থাকবে, খাবার দিয়ে যাবে, বাথরুমে যেতে হলে সেন্ট্রিকে বলে সেন্ট্রির এসকর্টে বাথরুমে যাবে। তা আমরা বুঝলাম আমরা পুরোপুরি অ্যারেস্টেড অবস্থায় আছি, কিন্তু কি কারণে অ্যারেস্ট করেছে কিছু বুঝতে পারছিলাম না। সমস্ত দিন 26 তারিখ ওইভাবে গেল, 27 তারিখেও গেল, 27-28 তারিখে কাচের দরজা দিয়ে দেখলাম অনেকগুলো বাঙালি মানুষকে কুমিল্লা শহর থেকে ধরে নিয়ে এসে ট্রাকে করে নিয়ে আসে সামনে নামাচ্ছে। নামানোর সঙ্গে এরা টেনে হিস্ট্রি নামিয়ে খুব পেটাচ্ছে, পিটিয়ে তাদেরকে প্রায় অজ্ঞান বেহুশ করে দিচ্ছে। তারপর আমরা ওইভাবে এইসব দৃশ্য দেখতে থাকলাম। 27, 28, 29 তারিখ বিকালবেলা, 29শে মার্চ বিকালবেলা হঠাৎ কামানের গর্জন শুনতে পেলাম পিছন থেকে। কামান গর্জে উঠল। কামান দিয়ে দেখলাম তারা বেঙ্গল রেজিমেন্টের যে লাইন ছিল কোটবাড়ির দিকে, বেঙ্গল রেজিমেন্টের লাইনের দিকে গোলাবর্ষণ করছে। তো কে যেন পাঞ্জাবি একজন সোলজার সামনের থেকে চিল্লে বলছে বেঙ্গল রেজিমেন্ট অ্যাটাক করেছে। আসলে বেঙ্গল রেজিমেন্ট অ্যাটাক করে নাই, তাদের মধ্যে বাঙালিদেরকে মারার একটা অজুহাত খুঁজছিল। পাশে ওয়ার্কশপের মাঠে কতগুলা বাঙালি সৈন্যরা ভলিবল খেলছিল। দেখলাম যে ভলিবল মাঠে তাদেরকে গুলি করলো। অনেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে, তাদেরকে হ্যান্ডস আপ করে বন্দুক উঁচু করে পিছন দিকে নিয়ে যাচ্ছে। এইভাবে 29 তারিখ সন্ধ্যার পরে গোলাগুলি কিছুটা বন্ধ হয়ে গেল, কমে গেল। আমাদের রাত্রে খাবার দিল। আমরা ভাবলাম যে এইভাবে যে গোলাগুলি হয়েছে নিশ্চয় আমাদেরকে মেরে ফেলবে, আমাদের পালাতে হবে। আমরা ঘরের লাইট জ্বালিয়ে ঘুমাবার চেষ্টা করলাম, যাতে লাইট বন্ধ করে ঘুমাবার চেষ্টা করলাম, যাতে অন্ধকারের মধ্যে আমরা উঠে প্রস্তুতি নিতে পারি। পিছনের জানালার হুক ভিতর দিকে ছিল আর গ্রিল ছিল না, ওই একটাই পথ ছিল পালাবার। কিন্তু লাইট বন্ধ করার সঙ্গে সঙ্গে সেন্ট্রি এসে নক করে আমাদের বলল যে লাইট জ্বালিয়ে ঘুমাতে হবে। আমরা লাইট জ্বালিয়ে ঘুমালাম, আর সমস্ত রাত ঘুম হয় নাই। পরের দিন সকালবেলা খাবার দাবার দিয়ে গেল। বিকাল 4টার সময় আবার গোলাবর্ষণ শুরু হয়ে গেল। আগের দিন যেভাবে গোলাবর্ষণ হয়েছিল ঠিক ওইভাবে গোলাবর্ষণ শুরু হয়ে গেল। গোলাগুলি চলতে থাকে। তারপর এক পর্যায়ে দেখলাম ক্যাপ্টেন ওসাফ
একটা পিস্তল নিয়ে আমাদের সামনে দিয়ে দৌড়ে গেল কুমিল্লার ডিসির এসপি যেই রুমে ছিল সেই রুমের দিকে। সেই রুমে গিয়েই দুটো আওয়াজ শুনতে পেলাম, পিস্তলের আওয়াজ। ক্যাপ্টেন নুরুল ইসলাম আমার হাত টিপ দিয়ে বললেন, ডিসি এসপিকে নিশ্চয়ই মেরে ফেলেছে। আমি বললাম, তাহলে তো আমাদেরকেও মারতে আসবে। কে কোন জায়গায় পজিশন নেবেন ঘরের ভিতরে ঠিক করেন, যাতে মারতে আসলে আমরা এক একজন এক এক পজিশন নিতে পারি। আমি বললাম, আমি দরজার পাশে যে দেওয়াল আছে দেওয়ালের সঙ্গে হেলান দিয়ে দাঁড়িয়ে যাব, যাতে অস্ত্রটা ঘুরিয়ে না মারতে পারে। এই কথা সারতে না সারতেই সুবেদার একজন আসলো, তার নাম ছিল সুবেদার ফয়েজ সুলতান। এসে স্টেন গানটা ঢুকালো, কাচের দরজা ভেঙে স্টেন গানের ব্যারেল দিয়ে ক্যাপ্টেন নুরুল ইসলাম এবং ক্যাপ্টেন সিদ্দিকী দুজনকেই গুলি করলো। দুজনের বুকে গুলি লাগলো, দুজনই লুটে পড়লেন, সঙ্গে সঙ্গে মারা গেলেন। আমি যেহেতু দরজার পাশে ওয়ালের মধ্যে লিন করে দাঁড়িয়েছিলাম, আমাকে মারতে পারে নাই, সে চাবি আনতে গেল। এই ফাঁকে আমি সেখান থেকে বেরিয়ে আমার খাটের নিচে লুকিয়ে পড়লাম। খাটের নিচে শেষ আশ্রয় হিসাবে সেখানে লুকিয়ে গেলাম। সে এসে দরজা খুলল, দরজার কাচের আওয়াজ শুনতেছিলাম। দরজার আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে আমি খুব জোরে চিৎকার দিয়ে আমি মাথাটা এইভাবে হাত দিয়ে ঢেকে রেখে চিৎকার দিয়ে দিতে থাকলাম। তখন এক ব্রাস্ট ফায়ার করলো আমার উপর। আরেক ব্রাস্ট ফায়ার করতেই আমার গায়ের উপর গরম পানি পড়লে যেরকম ভাব লাগে সেইভাবে ফিল করলাম যে গরম পানি পড়েছে। আসলে রক্ত বেরিয়ে গাটা গরম হয়ে গেছে, আর গুলির তাপগুলো গরম ছিল। গুলির টেম্পারেচারে আমার বডি হিটেড হয়ে গেছে। তারপরে আমি লম্বা একটা নিঃশ্বাস নিয়ে চিৎকার বন্ধ করে দিলাম, যাতে তাদেরকে বুঝতে দিলাম যে আমি মারা গেছি আর যেন গুলি না করে। এই ভেবে সে চলে গেল। তখন আমি হাত সরিয়ে দেখলাম আমার কপালের মধ্যে একটা গুলি লেগেছে। কপালে লেগে চোখের হাড্ডির উপর দিয়ে স্লিপ করে বেরিয়ে গেছে। হাতের কবজিতে একটা গুলি লেগেছে, পিঠে একটা গুলি লেগেছে। এইসব ভাবছিলাম কি করব না করব। এমন সময় বুটের আওয়াজ শুনলাম, কারা যেন আসতেছে। আসার আগেই আমি মরার ভান করে আমার গায়ের রক্তগুলো চোখের উপর মাথার উপর মেখে মরার ভান করে পড়ে থাকলাম। ওই ক্যাপ্টেন ওসাফ সে আসছিল, তার গলার আওয়াজ দিয়ে শুনলাম সিপাহীদেরকে বলতেছে, চেক করো এদেরকে। তো সিপাহীটা চেক করে বলল, আমার পায়ে লাথি মারল, উপর দিকে আর হাতায় নাই। আর ওই দুইজনের পায়ের দিকে লাথি মেরে বলল, সাব তিনও খতম হো গিয়া, মানে তিনজন শেষ হয়ে গেছে। তখন বলল চলো। তারপর চলে গেল তারা। ওরা চলে যাওয়ার পর আমি যেহেতু খাটের নিচে ছিলাম, বাইরের থেকে আমাকে দেখা যাচ্ছিল না। আমি একটু নড়াচড়া করতে পারছিলাম। একটু নড়াচড়া করে একটু ফ্রি হলাম। তারপরে 10-15 মিনিট পরে শুনলাম আবার যেন কে বুটের আওয়াজ দিয়ে শোনা যাচ্ছে, কারা যেন আসছে আমাদের দিকে। গলার আওয়াজে শুনলাম মেজর সুলতান, ব্রিগেড মেজর সুলতান জিজ্ঞেস করছে, কর্নেল ইয়াকুব নে ইয়ে দেখা হয়, মানে আমাদের অধিনায়ককে এগুলো দেখেছেন? তো সেও আবার বলল, চারপাই হাঁটাও, আমার বডির উপর থেকে চারপাইটা সরাতে। চারপাইটা সরাই বলল, ইসকা উপর চারপাই রাখ দাও। মানে আমার চেহারাতে এতই বিভৎস ছিল যে বলল যে চারপাই এটার উপর রেখে দাও। তারপরে হাতে তালি মারলো, তালি মেরে বলল, সারে বাঙালি খাতাম হো গিয়া, সব বাঙালি শেষ হয়ে গেছে, চলো। তারপর তারা চলে গেল।
তার কিছুক্ষণ পরে কতগুলো সৈনিক এসে দরজার সামনে ভিড় জমাচ্ছে আমাদের লাশ দেখার জন্য। তখন ক্যাপ্টেন ওসাফ এসে আবার বলল যে এদেরকে এখানে ভিড় করতে দিও না, এদেরকে সরাই দাও। তখন বলল সরালে কি হবে, কাচের দরজা দিয়ে তো সব কিছু দেখতে পায়, কাচের দরজা দিয়ে আয়না দিয়ে সব কিছু ওরা দেখতে পায়। তখন বলল অফিস থেকে সাদা কাগজ এনে আঠা দিয়ে কাগজ লাগিয়ে দাও। তো সাদা ডুপ্লিকেটিং পেপার অফিসের এনে কাঁচগুলোর উপর আঙ্গুল দিয়ে লাগাই দিল। আমি বিছানার চাদরের ফাঁক দিয়ে দেখলাম তাদের আঙ্গুল দেখা যাচ্ছে এবং দরজাটা লক করে দিল, কাউকে যেন দেখতে না দেওয়া হয়। তা দরজা লক করে দেওয়াতে আমরা একটু নিরাপদ ফিল করলাম, কারণ অন্ধকারের মধ্যে তারা আর বাইরে থেকে দেখতে পারবে না। সন্ধ্যার পরে তো আর লাইট জ্বালায় নাই ওখানে। তারপরে আমি চিন্তা করলাম আমি যদি এখানে দেরি করি, আমাকে লাশ ফেলতে আসলে বুঝে যাবে যে আমি জীবিত আছি, আমার পালাতেই হবে, যেভাবেই হোক পালাতেই হবে। পালাবার একমাত্র পথ ছিল পিছনের জানালা, আর জানালায় গ্রিল ছিল না, জানালার হুক ভিতর দিকে ছিল। তখন পিছনের জানলার রাত 3-4 ঘন্টা হয়ে গেছে, রাত প্রায় 11টা-12টা বাজে। এমন সময় আস্তে 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 অফিসের যে টেবিল ছিল, টেবিলটা জানলার কাছে লাগানো ছিল, জানলার পাশে লাগানো ছিল। টেবিলের উপরে উঠে বসলাম, টেবিলের উপরে বসে একটু দোয়া পড়ে জানলাটা ধাক্কা দিলাম। জানলা ধাক্কা দেওয়ার সঙ্গে সঙ্গে জানলা খুলে গেল এবং সঙ্গে সঙ্গে আমি লাফ দিলাম। লাফ দিয়েই পূর্ব দিকে পালাতে থাকলাম, কারণ পূর্ব দিকে ক্যান্টনমেন্ট থেকে বেরোনোর রাস্তা সহজ। দৌড়ে দৌড়ে কিছু দূর যাওয়ার পরে সেন্ট্রির প্রথম গুলিটা করলো আমার দিকে। রাতের অন্ধকারে গুলি কোন দিকে গেছে খেয়াল করি নাই। তারপরে ম্যাগাজিনের 10টা গুলি সঙ্গে সঙ্গে সে ফায়ার করে শেষ করে দিল। আমি দৌড়াতে 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 যখন হুশ আসলো, দেখলাম যে আমি চট্টগ্রাম ঢাকা মহাসড়কের উপর দিয়ে দৌড়াচ্ছি, আর বুটের আওয়াজ হচ্ছে। আমার পিছনে অন্ধকারে আরও কয়েকজন সৈনিক আমাকে তাড়া করছে, তাদের বুটের আওয়াজ শুনতে পাচ্ছি। তাই আমি রাস্তার থেকে নেমে পাহাড়ের ঝোপের মধ্যে ঢুকে গেলাম। পাহাড়ের ভিতরে ঝোপের মধ্যে ঢুকে উত্তর দিকে ব্রাহ্মণবাড়িয়া রোডের দিকে আগাতে থাকলাম। জঙ্গলের ভিতর দিয়ে এগোতে এগোতে ব্রাহ্মণবাড়িয়া রোডের ওইখানে একটা সার্চ লাইট ছিল, সার্চ লাইটটাকে আড়াল করে আমি রাস্তা ক্রস করে ক্যান্টনমেন্টের বাইরের গোমতীর বাঁধের দিকে অগ্রসর হলাম। আমি ক্রলিং করতে থাকলাম। তারপর দেখি কিছুক্ষণ পরে একটা পিকআপ গাড়ি এসে গোমতীর বাঁধের দিকে হেডলাইট অন করে সার্চ করতেছে আমাকে। তখন আমি ধান ক্ষেতের আইলের মধ্যে শুয়েছিলাম, ধানের লেভেলে শুয়েছিলাম, এবং পাকিস্তানিদের বাংকার থেকে, বিভিন্ন বাংকার থেকে তখন গোলাগুলি শুরু হয়ে গেছে। প্রচুর গোলাগুলি হচ্ছে। এই গোলাগুলির মধ্য দিয়ে আমি ক্রলিং করে করে, যাতে মাথার উপর দিয়ে সব গুলি যায়, গোমতীর বাঁধ পর্যন্ত গেলাম। গোমতী নদীর বাঁধ ক্রস করে ভিতরে ঢুকে গেলাম। ভিতরে ঢোকার পরে সেফ ফিল করলাম যে আমি নিরাপদ। তারপর দেখি সামনে গিয়ে নদী। ভাবলাম নদীর এই পারে যদি থাকি তাহলে সকালের মধ্যে বুঝে যাবে যে আমি আছি, আমি ধরা পড়ে যেতে পারি। নদীর ওই পার ছিল মুক্তাঞ্চল, সুতরাং আমি প্ল্যান করলাম নদীটা পার হব। নদীর মধ্যে শার্টটা খুলে প্যান্ট পরা অবস্থায় নেমে পড়লাম। ভাসতে 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 কিছু দূর গিয়ে ওই পারে ধাক্কা খেলাম। ওই পারের ঘাটে উঠে গোমতীর বাঁধ ক্রস করলাম। আরেকটা বাঁধ, ওই পারের বাঁধ ক্রস করে হেঁটে 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 অনেক দূর গেলাম। একটা গ্রামে গিয়ে উঠলাম, পুকুর পাড়ে বসেছিলাম।
তখন সকালের আজান গেল। সকালের আজান যাওয়ার পরে কিছু লোক উঠলো, উঠে অন্ধকারাচ্ছন্ন অবস্থায় আমাকে দেখতে পেল। বলল কি, কুমিল্লা ক্যান্টনমেন্টে গতকালকে শুনেছি অনেক বাঙালি মেরেছে, আপনি কি সেখান থেকে পালিয়ে আসছেন? আমি বললাম হ্যাঁ, আমি সেখান থেকে পালিয়ে আসছি। তো ওরা এগিয়ে আসলো, আমাকে সাহায্য সহযোগিতা করলো। একজন নিবেদিত প্রাণ ছিল আব্দুল হামিদ নামে, আওয়ামী লীগ স্বেচ্ছাসেবকের সদস্য। সে আমাকে কাপড় দিল, পুকুরে গোসল করাই দিল, আমার বুট টুট খুলে আমাকে স্কুল ঘরে একটা রুমে বিশ্রামের ব্যবস্থা করে দিল, খাবার এনে দিল, কাপড় এনে দিল। ওই স্কুল ঘরে 2 দিন ছিলাম। তারপরে বুড়িচং থানার, সেটা ছিল বুড়িচং থানার বরাশাল গ্রাম। বুড়িচং থানার বরাশাল গ্রাম থেকে আমি বুড়িচং থানা দাতব্য চিকিৎসালয়ে গেলাম। সেখানে গিয়ে আমার ডাক্তার একটা অপারেশন করে আমার হাতের কবজি থেকে গুলিটা বের করলো। গুলি বের করার পর প্রচুর ব্লিডিং হচ্ছিল, অনেক ব্লিডিং হচ্ছিল। তারপর আমাকে অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন দিল। তারপর ওইখানে একজন প্রভাবশালী লোক ছিলেন সফর আলী নামে, ওনার বাসায় নিয়ে গেল। ওনার বাসায় 2 দিন থাকলাম। তারপরে এপ্রিল মাসের 2 বা 3 তারিখে আওয়ামী লীগের একজন এমপি আসলেন, MNA রশিদ ইঞ্জিনিয়ার। উনি এসে বললেন যে আপনি মুক্তিবাহিনীতে জয়েন করা উচিত, মুক্তিবাহিনী গঠন হচ্ছে, তো আপনার যে অবস্থা, আগে আপনার চিকিৎসা হওয়া দরকার, চিকিৎসা হয়ে আপনি ভালো হয়ে মুক্তিবাহিনীতে জয়েন করবেন। আপনি আমার সঙ্গে ভারতে চলুন, ভারত আমাদেরকে সাহায্য করছে। আমি বললাম যদি ভারত সাহায্য করে তো ভালো কথা, চলেন। ওই সফর আলীর বাসা থেকে রিক্সাতে করে কিছুটা পথ হেঁটে, কিছুটা পথ রিক্সায় হেঁটে হেঁটে ভারতের বর্ডার পর্যন্ত গেলাম। বর্ডার ক্রস করে মতিনগর BSF ক্যাম্পে গেলাম। মতিনগর BSF ক্যাম্পে গিয়ে রশিদ ইঞ্জিনিয়ার MNA ওই সেন্ট্রিকে বললেন, তোমার ক্যাপ্টেন সাহেবকে বলো যে বাংলাদেশ থেকে একজন আর্মি অফিসার আসছেন গুলি খেয়ে। তো ক্যাপ্টেন আরিয়া নামে একজন ভারতীয় অফিসার এসে আমাকে বুকে জড়ায় ধরল, বলল যে ওয়েলকাম টু আওয়ার কান্ট্রি, ওয়ান অফ ইয়োর মেজর ইজ অলসো হিয়ার, মানে তোমাদের একজন মেজর আমার এখানে আসছেন। আমি বললাম কে? তো উনি বললেন মেজর খালেদ মুশারফ। তো আমি বললাম তাহলে তো ভালো, আমার সঙ্গে দেখা করিয়ে দেন। তো মেজর খালেদ মুশারফ আমাকে জড়িয়ে ধরলেন, জড়িয়ে ধরে বললেন তুমি পালিয়ে আসছো, বিশাল ব্যাপার তোমার, থেকে আমরা কুমিল্লা ক্যান্টনমেন্টে আমি আক্রমণ করার প্ল্যান করছি। তো কুমিল্লা ক্যান্টনমেন্টে পাকিস্তানি অবস্থান কোথায় কেমন আছে আমাদেরকে একটু বলো। তা আমি একটা সাদা কাগজে এঁকে ওনাকে বুঝিয়ে দিলাম। তারপর বললাম, উনি বললেন তোমাকে সোনামুড়া পাঠাচ্ছি। সোনামুড়া কাছে একটা উপজেলা হেডকোয়ার্টার, ওদের মহকুমা হেডকোয়ার্টার, সাব ডিভিশন বলে। তো ওইখানে ট্রিটমেন্ট করে আসো। ওই সোনামুড়াতে যাওয়ার পরে সেখানকার ডাক্তাররা বলল এত জটিল চিকিৎসা আমরা দিতে পারবো না, আমরা আপনাকে আগরতলা হসপিটালে যাওয়ার জন্য অনুরোধ করছি। তারপর খালেদ মুশারফের কাছে ফিরে আসলাম। খালেদ মুশারফ ওনার জিপে করে আমাকে সমস্ত রাত সন্ধ্যা ড্রাইভ করে আগরতলা জিবি হসপিটালে নিয়ে গেলেন। আগরতলা জিবি হসপিটালে গিয়ে আমাকে সেখানে ভর্তি করা হলো। অনেক সাংবাদিক ছিল, তারা আমার ইন্টারভিউ নিল কিভাবে পালিয়ে আসছি। এবং সেই হাসপাতালে প্রায় 1 সপ্তাহ ছিলাম। 1 সপ্তাহ পরে জেনারেল উসমানী তেলিয়াপাড়া থেকে খবর পেলেন যে আমি পালিয়ে আসছি, আমাকে মুক্তিবাহিনীর কোম্পানি কমান্ডার বানাবেন, আমাকে যেতে হবে। তো জেনারেল উসমানী মেজর হায়দারকে পাঠালেন আমাকে হসপিটাল থেকে ছাড়িয়ে নিয়ে আসতে।
হসপিটালে এসে মেজর হায়দার আমাকে হাত ব্যান্ডেজ বাঁধা অবস্থায় ছাড়িয়ে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে জেনারেল উসমানির সামনে হাজির করলেন। জেনারেল উসমানি আমার ইন্টারভিউ করে বললেন, ঠিক আছে, তুমি খালিদ মোশাররফের আন্ডারেই কাজ করবে, কুমিল্লা এলাকায় যুদ্ধ শুরু করো, ওইখানে খালিদ মোশাররফ তোমাকে বুঝিয়ে দিবে। তারপর আমি আবার সোনামুড়াতে ব্যাক করে আসলাম। ব্রিগেডিয়ার খালিদ মোশাররফ আমাকে একটা ম্যাপের মধ্যে এক কোম্পানি সৈন্য দিয়ে ওইটার অধিনায়ক বানালেন, দিয়ে বললেন কুমিল্লা লাকসাম রোডে পাকিস্তানিরা যাতায়াত করছে, কারণ চাঁদপুর হয়ে লাকসাম হয়ে তারা কুমিল্লা আসছে, কারণ দাউদকান্দি ব্রিজ অলরেডি ধ্বংস করে দেওয়া হয়েছে, রাস্তা বন্ধ। তো ওইখান থেকে আমার অপারেশন শুরু হয় সোনামুড়া থেকে। তো এইভাবে আমি কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে পালিয়ে আসতে সক্ষম হয়েছিলাম। এবং এরপর থেকে আমি 2 নম্বর সেক্টরে থাকি খালিদ মোশাররফের আন্ডারে। 2 নম্বর সেক্টর সাবসেক্টর কমান্ডার হই, রাঙ্গামুড়া সাবসেক্টর। তারপর অনেকগুলো যুদ্ধ হয়েছে, এগুলো পরে বলা যাবে। ক্যান্টনমেন্টে বাঙালি যারা ছিলেন প্রায় সবাই খুবই উৎসাহী ছিলাম, সবাই দেশপ্রেমিক ছিল, কিন্তু কয়েকজন আবার খুব প্রো পাকিস্তানি ছিল, এদের সঙ্গে কথাই বলা যেত না। যেমন আমার ইউনিটে একজন ক্যাপ্টেন জামান বললাম পাকিস্তানের পক্ষে ছিল, তো আমি ক্যাপ্টেন নুরুল ইসলাম আমরা এক চিন্তার ছিলাম। মেজর হায়দার ছিলেন যিনি 2 সেক্টর কমান্ডার, উনিও দেশপ্রেমিক ছিলেন, এবং আমরা ধরে নিয়েছিলাম নিশ্চয়ই কিছু খারাপ কিছু ঘটবে, যার জন্য আমাদের নিজেদের মধ্যে যোগাযোগ থাকা দরকার। অধিকাংশ কুমিল্লার অফিসাররাই বাংলাদেশের পক্ষে ছিলেন এবং কিছু করার জন্য পরিকল্পনা হচ্ছিল, যার জন্য 30শে মার্চে যখন আমাদেরকে গুলি করে তারা বাছাই করে করে করেছে। যারা দেশপ্রেমিক ছিল, যারা বাংলাদেশের পক্ষে ছিল, তাদের 24 জন অফিসারকে তারা গুলি করে মেরেছে। এর মধ্যে কর্নেল আনোয়ারুল ইসলাম ছিলেন, কর্নেল জাহাঙ্গীর ছিলেন ফিল্ড অ্যাম্বুলেন্সের, মেজর মহিদুজ্জামান ছিলেন, মেজর খালেক ছিলেন, মেজর হাসিব ছিলেন, ক্যাপ্টেন বদিউল আলম ছিলেন, এরকম 24 জন, ক্যাপ্টেন আইয়ুব আলী, লেফটেন্যান্ট সালাউদ্দিন, যাদের যাদের তারা সন্দেহ করেছে, যাদের তাদের গতিবিধি তারা সন্দেহ করেছে, সবাইকে মেরে ফেলছে। কিন্তু পালিয়ে আসতে সক্ষম হয়েছিলেন মেজর হায়দার আর মেজর হাবিবুল্লাহ বাহার। ওনারা 25 তারিখ রাত্রেই বাইরের লোকের সাহায্যে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন। আর 24 জন অফিসার আমাদের সহ তারা গুলি করে হত্যা করেছে। আর প্রায় সৈনিক 300 থেকে 350 সৈনিকরে নির্বিচারে গুলি করে হত্যা করেছে। একটা পরিকল্পনা চলছিল, সেই প্রতিরোধ যুদ্ধের পরিকল্পনাকারীদের সাথে কি আপনাদের কারো কোনো প্রকার যোগাযোগ ছিল না? আমি ছিলাম সেকেন্ড লেফটেন্যান্ট আর ছিলাম কুমিল্লায়। সেই প্রতিরোধ সম্বন্ধে আমরা মুক্তিযুদ্ধের পরে বই পুস্তকে পড়ে জেনেছি, আমাদের সঙ্গে এমন কোনো যোগাযোগ ছিল না, কারণ তখন তো মোবাইল ফোন ছিল না, আর আর্মির ফোনে এইসব যোগাযোগ করাও সম্ভব ছিল না। আপনার মুক্তিযুদ্ধকালীন 9 মাসে চট্টগ্রাম বিভাগীয় অঞ্চলে কোনো গুরুত্বপূর্ণ অপারেশন যদি আমাদের সাথে একটু শেয়ার করেন। আমার 14 গ্রামে আমি রাঙ্গামাড়া সাবসেক্টর কমান্ডার ছিলাম। সেখানে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উপর একটা পুল আমরা উড়িয়ে দিই, ব্রিজ, যাতে তারা যোগাযোগ না করতে পারে। ব্রিজ উড়াবার 2 দিন পরে রোডস অ্যান্ড হাইওয়েজের একটা ট্রাকে করে পাকিস্তানি সৈন্যরা আসে, এসে সেইখানে তারা পর্যবেক্ষণ করে কিভাবে ব্রিজটা রিপেয়ার করা যায়। কিন্তু ওই ট্রাকের ড্রাইভারটা ছিল বাঙালি, যেহেতু রোডস অ্যান্ড হাইওয়েজের বাঙালি ড্রাইভারটা ওই এক ফাঁকে গ্রামবাসীদের, ওরা যখন কাজে ব্যস্ত,
গ্রামে গিয়ে গ্রামবাসীদেরকে খবর দেয় যে এখানে যদি কোনো মুক্তিবাহিনী ক্যাম্প থাকে আপনারা খবর দিবেন যে আগামীকালকে 10টার সময় আমি পাক বাহিনী নিয়ে আসবো এখানে, তারা যেন অ্যাম্বুশ করে। সন্ধ্যার সময় গ্রামবাসী আমার ক্যাম্পে এসে খবর দিল যে এইভাবে বাঙালি ট্রাক ড্রাইভার খবর দিয়ে গেছে আগামীকাল 10টার সময় ট্রাক নিয়ে আসবে। তা আমরা ভাবলাম বাঙালি ড্রাইভার সে নিজেও তো মারা যাবে, এত সাহস করলো কেমনে। তারপর আমরা গেলাম, পরের দিন সকাল 10টার সময় ডিফেন্স নিলাম, অ্যাম্বুশ পাতলাম। আর আমার সঙ্গে এক হাবিলদার লতিফ ছিল, উনি বলল যে স্যার আমাকে 2 মাইল দূরে আরেকটা পজিশন নেওয়ার সুযোগ দেন, ওইখানে যখন আপনারা অ্যাম্বুশ করবেন মিয়ারবাজার ক্যাম্প থেকে পাকিস্তানি রিনফোর্সমেন্ট আসবে এখানে, তাদের সাহায্য করে, ওই রিনফোর্সমেন্টের উপর আমি অ্যাম্বুশ করব। আমি বললাম খুব ভালো বুদ্ধি। তো লতিফকে পাঠিয়ে দিলাম আর একটু উত্তরে, আমার থেকে 1.5-2 মাইল দূরে। তো এই পজিশন নিয়ে আসি। এমন সময় 10টার সময় ট্রাক, 10টার একটু পরে ট্রাকটা আসলো। ট্রাকটা এসে থামলো, থামার সঙ্গে সঙ্গে আমরা গোলাগুলি শুরু করলাম, খুব বিপুল আকারে গোলাগুলি শুরু করলাম। প্রায় 17-18 জন পাকিস্তানি সৈন্য ওইখানে হতাহত হয় এবং রাস্তার বিপরীত সাইডে আমরা মাইন লাগিয়ে রেখেছিলাম যাতে তারা ওই পজিশন, রাস্তার ওপর সাইডে পজিশন নিলে মাইনে ক্ষতিগ্রস্ত হয়। তো মাইনে ক্ষতিগ্রস্ত হলো। আর ট্রাক ড্রাইভারটা, তার পায়ে 3টা গুলি লেগেছে, সে ক্রলিং করে গিয়ে গ্রামের মধ্যে লুকিয়েছিল। তো পুরো দিন যুদ্ধ চলে। পাকিস্তানিরা রিনফোর্সমেন্ট নিয়ে আসার সময় হাওলদার লতিফ তাদের উপর আরেকটা অ্যাম্বুশ করে। তো দুই দিকেই পাকিস্তানিরা ক্ষতিগ্রস্ত হয়। তারপর সন্ধ্যার পরে আমরা ব্যাক করলাম। পাকিস্তানিরা ওদের অনেক লাশ, হতাহত ব্যক্তিদের অ্যাম্বুলেন্স এনে ওই রাস্তার পাশ থেকে উঠিয়ে নিয়ে গেল। আমরা ক্যাম্পে যখন ফিরে আসলাম, গ্রামবাসী দেখি ওই ট্রাক ড্রাইভারকে একটা স্ট্রেচারে করে নিয়ে আসছে। তা আমি দেখে খুবই দুঃখ পেলাম। আমি বললাম যে তার ইমিডিয়েট ট্রিটমেন্ট করার, আমার একটা জিপ গাড়ি ছিল, জিপ গাড়ি দিয়ে তাকে আগরতলা হাসপাতালে পাঠিয়ে দিলাম। 3 মাস সে হাসপাতালে ট্রিটমেন্ট পাওয়ার পরে সুস্থ হয়ে ফিরে আসে। তো এই যে ট্রাক ড্রাইভারের অবদান, তার যে স্পিরিট, তার যে দেশপ্রেম, এটা খুব আমার মনে দাগ কেটেছে। একটা প্রশ্ন দিয়ে স্যার শেষ করবো, সেটা হচ্ছে নতুন প্রজন্ম কিভাবে মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে জানতে পারে, সেই বিষয়ে আপনার কোনো মতামত যদি থাকে। মুক্তিযুদ্ধের উপর অনেক বই লেখা হয়েছে, আমাদের নাটক হয়েছে, টেলিফিল্ম হয়েছে, ডকুমেন্টারি হয়েছে। মুক্তিযুদ্ধটা ছিল আসলে রাজনৈতিক আন্দোলনের চূড়ান্ত একটা ফল। বঙ্গবন্ধু যখন 6 দফা আন্দোলন করলেন, কোনো ফল হলো না, 70-এর ইলেকশনে আসলেন, ইলেকশনে জিতেও ইয়াহিয়া খান ক্ষমতা দিবে না, যার পরিণাম ছিল মুক্তিযুদ্ধ। আর মুক্তিযুদ্ধ আমরা শুরু করিনি, শুরু করেছে পাকিস্তানিরা। তারা গণহত্যা চালিয়েছিল বলে আমরা প্রতিক্রিয়া হিসাবে যুদ্ধ শুরু করেছি। তো নতুন প্রজন্মকে এইটাই জানতে হবে, রাজনৈতিকভাবে যেসব কিছু সমাধান না হয় সেটা যুদ্ধের মাধ্যমে সমাধান হয়। এবং যুদ্ধে বাংলাদেশের শুধু সেনাবাহিনী বা পুলিশ, ইডি, বিডিআর করে নেই, আপামর জনসাধারণ সবাই করেছে। বাংলাদেশের বেঙ্গল রেজিমেন্ট অগ্রণী ভূমিকা নিয়েছে, যুদ্ধ করেছে। এবং বাংলাদেশ সেনাবাহিনীর কয়েকজন অফিসার সেক্টর কমান্ডার ছিলেন, সেনাবাহিনী অগ্রণী ভূমিকা নিয়েছে, বিমান বাহিনী, নৌবাহিনীর লোকজন ছিলেন। তার সঙ্গে কলকাতায় স্বাধীন বাংলা সরকার
গঠিত হয়েছিল। রাজনৈতিকভাবে এটা চূড়ান্ত রূপ দেওয়া হয়েছে। মুজিবনগর সরকারের অধীনে বাংলাদেশ সশস্ত্র বাহিনী ছিল। রাজনৈতিক নেতৃবৃন্দ বহির্বিশ্বে প্রচারণা চালিয়েছেন, ভারতের সহযোগিতা পেয়েছি এবং অনেক সাংস্কৃতিক ব্যক্তিত্ব গিয়ে গান বাজনা, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র মাধ্যমে মুক্তিযোদ্ধাদের প্রেরণা দিয়েছেন। অনেক কূটনীতিকরা তাদের বিভিন্ন দূতাবাসে থেকে পাকিস্তানের পক্ষ ত্যাগ করে বাংলাদেশের পক্ষ নিয়েছেন। সর্বোপরি ভারত এবং রাশিয়া আমাদেরকে সাপোর্ট দিয়েছেন এবং ভারতীয় বাহিনী চূড়ান্ত পর্যায়ে এসে আমাদের সাহায্য সহযোগিতা না দিলে আমাদের দেশ এত সহজে স্বাধীন হতো না বা অনেক সময় লাগতো। আর ভারত আমাদেরকে গুলি খাওয়ার পরে যেভাবে আশ্রয় দিয়েছে, 1 কোটি শরণার্থীকে আশ্রয় দিয়েছে, এগুলা স্মরণ রাখার বিষয়। ভারত আমাদেরকে জায়গা না দিলে, অস্ত্র গোলাবারুদ দিয়ে সাহায্য না করলে, সর্বোপরি তাদের সেনাবাহিনী এসে আমাদের সঙ্গে যুদ্ধ না করলে আমাদের দেশ স্বাধীন কষ্টকর হতো। তো এইগুলোই আমাদের নতুন প্রজন্মের জানা উচিত যে রাজনৈতিক আন্দোলন হয়েছিল, চূড়ান্ত পর্যায়ে যুদ্ধ হয়েছিল, যুদ্ধে আপামর সব শ্রেণীর সব পেশার লোকজন অংশ নিয়েছিল এবং ভারতের সক্রিয় সহযোগিতায় দেশ স্বাধীন হয়েছে। স্যার, সোয়াত জাহাজের অস্ত্র খালাস সম্পর্কে আপনার যদি কিছু বলার থাকে। চট্টগ্রামে অবস্থা ছিল অন্যরকম। চট্টগ্রামে বাঙালিদের আধিপত্য ছিল বেশি। বেঙ্গল রেজিমেন্ট, ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টার ছিল এবং 8ম ইস্ট বেঙ্গল ছিল। তো পাকিস্তানিরা পূর্ব পাকিস্তানে রিনফোর্সমেন্ট আনার উদ্দেশ্যে সোয়াত জাহাজে করে 70 টন অ্যামুনিশন, গোলাবারুদ নিয়ে আসে এবং বিপুল সংখ্যক সৈন্য নিয়ে আসে এবং বাঙালিদেরকে বলা হয়, পোর্টের লেবারাররা সোয়াত জাহাজ খালাস করতে অস্বীকৃতি জানায়। তখন বেঙ্গল রেজিমেন্টের সৈনিক এবং 8 বেঙ্গলের সৈনিকদেরকে নির্দেশ দেওয়া হয় জাহাজ খালাসের জন্য। আসলে খালাস করার উদ্দেশ্য ছিল ওইখানে নিয়ে গুলি করে বাঙালিদেরকে নদীতে ফেলে দেওয়া। তো সোয়াত জাহাজ তো খালাস হয়ই নাই। বেঙ্গল রেজিমেন্টের একটা কোম্পানি, আমার নিজের ইউনিটের সুবেদার মেজর ওইখানে ছিল, ওই সোয়াত জাহাজের কাছে দাঁড় করিয়ে অ্যাটেনশন করে সুবেদার বলতেছে, আমার পাঞ্জাবি সুবেদার, আমার জন্য আদেশ গুলি করা আর তোমাদের জন্য আদেশ গুলি খেয়ে মরে যাওয়া। এই কথা বলেই গুলি চালালো। গুলি চালানোর সঙ্গে সঙ্গে ওই সুবেদার নুরুল ইসলাম, যিনি আমার সঙ্গে ছিল, পরে অবশ্য ছিল, উনিও লাফ দিয়ে নদীতে পড়ল, নদী সাঁতরিয়ে ওই পারে চলে গেল আর অনেক সৈন্যরা মারা গেল। কিন্তু সোয়াত জাহাজ 25শে মার্চের আগ পর্যন্ত খালাস হয় নাই। সোয়াত জাহাজ গোলাবারুদ ভরা অবস্থায় ছিল এবং পরবর্তীতে মেজর জিয়াকে দায়িত্ব দেওয়া হয়েছিল সোয়াত জাহাজ খালাস করার জন্য। উনি যখন যাচ্ছিলেন, পথিমধ্যে ক্যাপ্টেন খালিকুজ্জামান মেসেজ পেলেন যে উনাকেও মারার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। উনি মেসেজ দিলেন, তখন উনি ব্যাক করে গেলেন। ব্যাক করে গিয়ে 8ম বেঙ্গলে গিয়ে বিদ্রোহ ঘোষণা করলেন, নাইলে উনিও মারা পড়তেন। তো সোয়াত জাহাজ পরবর্তীতে 25শে মার্চের অনেক পরে খালি হয়েছে। স্যার, চট্টগ্রামের স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে
যে স্বাধীনতার ঘোষণা দেওয়া হয় সে সম্পর্কে কিছু বিতর্ক রয়েছে, সে বিষয়ে যদি কিছুটা আলোকপাত করেন। আমরা যখন কুমিল্লা ক্যান্টনমেন্টে অ্যারেস্টেড অবস্থায় আছি, 27শে মার্চে একজন পাকিস্তানি লেফটেন্যান্ট আমাদের রুমে আসে আমাদের জিজ্ঞাসাবাদ করার জন্য। তার হাতে একটা ট্রানজিস্টার ছিল, ট্রানজিস্টার হাতে নিয়ে হাঁটছিল। তারপর হঠাৎ করে অধিনায়ক তাকে তলব করলেন। তলব করাতে আমাদের রুমে ট্রানজিস্টারটা রেখে সে চলে গেল। ট্রানজিস্টার তার অনুপস্থিতিতে আমরা ঘুরায় ঘুরায় হঠাৎ শুনলাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মেজর জিয়াউর রহমান ঘোষণা করছেন যে উনি বিদ্রোহ করেছেন এবং সবাইকে স্বাধীনতা যুদ্ধে যোগদান করার জন্য আহ্বান জানাচ্ছেন। তখন আমরা শিওর হয়ে গেলাম যে বাঙালিরা বিদ্রোহ করেছে চট্টগ্রামে। মেজর জিয়াউর রহমান 27 মার্চে যে নিজের পক্ষ থেকেই ঘোষণা দিয়েছিলেন যে দেশ স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, কিন্তু সেটা কোনো গ্রহণযোগ্য ছিল না। কারণ আওয়ামী লীগের এমএনএ ছিলেন এমপি এমআর সিদ্দিকী, উনি মেসেজ পাঠালেন যে দেখেন, আপনাকে একজন মেজরের ঘোষণায় আন্তর্জাতিক স্বীকৃতি আসবে না, কেউ এইটা কোনো মূল্য দিবে না, আপনি বঙ্গবন্ধুর পক্ষ থেকে ঘোষণা দেন। তো পরের দিন উনি সংশোধন করে বললেন যে উই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অন বিহাফ অফ আওয়ার গ্রেট ন্যাশনাল লিডার শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর পক্ষ থেকে পরের দিন দিলেন এবং সেটাই গ্রহণযোগ্য হলো। এবং এতে বিতর্ক আছে বলে আমি মনে করি না, কারণ সবাই এইটাই স্বীকার করে যে বঙ্গবন্ধুর পক্ষ থেকে মেজর জিয়া, বঙ্গবন্ধু তো আগেই ঘোষণা দিয়েছিলেন, তারই পুনরাবৃত্তি করলেন উনি। কুমিল্লার প্রতিরোধ যুদ্ধ সম্পর্কে যদি কিছু বলেন। হ্যাঁ, কুমিরায় আমাদের কুমিল্লা থেকে যখন আমাদেরকে রাত্রেবেলা পাঠানো হলো কুমিল্লা শহরে, এফএফ রেজিমেন্টের একটা ব্যাটালিয়ন কর্নেল শাহপুরের নেতৃত্বে চিটং পাঠানো হলো। কারণ অষ্টম বেঙ্গল তখন বিদ্রোহ করেছে। অষ্টম বেঙ্গল বিদ্রোহ করাতে তা দমন করার জন্য এফএফ রেজিমেন্ট ডাইরেক্টলি কুমিল্লা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হলো। 26শে মার্চে তারা যখন কুমিরার কাছে পৌঁছায়, মেজর রফিকের ইপিআর ট্রুপস, ইপিআরের একটা কোম্পানি কুমিরা টিবি হাসপাতালে পজিশন নিয়েছিল, তারা গুলিবর্ষণ শুরু করে। এফএফ রেজিমেন্টের অনেকে মারা যায় এবং কর্নেল শাহপুর উনিও মারা যান। এবং কুমিরা যুদ্ধের এইটাই সবচেয়ে বড় সুফল ছিল যে কর্নেল শাহপুর এখানে নিহত হন। তারপর পাকিস্তানিরা আস্তে আস্তে চট্টগ্রামের দিকে অগ্রসর হয়। স্যার, চট্টগ্রামের প্রাথমিক প্রতিরোধ যুদ্ধে আপনার মতে মেজর রফিকুল ইসলামের অবদান কতটুকু? বিশাল অবদান রয়েছে। মেজর রফিকুল ইসলাম 24শে মার্চ থেকেই প্রস্তুতি নিয়ে নিয়েছিলেন যুদ্ধ করার জন্য। উনি ইপিআরের সব বিওপিতে মেসেজ দিয়ে দিয়েছিলেন যে সব পাঞ্জাবি পাঠানদেরকে ঘায়েল করে চলে আসতে চট্টগ্রামের দিকে। এবং ইপিআর সৈন্যরা একত্রিত হয়ে মেজর রফিকের আহ্বানে চট্টগ্রামে সমবেত হয়। একজন চট্টগ্রাম শহরকে তারা এপ্রিল মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত মুক্ত রাখে। চট্টগ্রাম শহরে দেওয়ানহাটে একটা অ্যাম্বুশ করে মেজর রফিকের ইপিআর ট্রুপস, যেখানে 2 কমান্ডো ব্যাটালিয়নের অনেক সৈন্যরা হতাহত হয়, এবং চকবাজারে আরেকটা অ্যাম্বুশ হয়। এইভাবে চিটাঙ্গে শহর অর্ধেকটাই ইপিআরের দখলে ছিল। কাপ্তাই থেকে 17 উইং ছিল,
ক্যাপ্টেন হারুন আহমদ চৌধুরীর নেতৃত্বে তারা বিদ্রোহ করে চিটংয়ে আসে। মেজর জিয়া এবং ক্যাপ্টেন রফিকের ট্রুপসের সঙ্গে যোগ দেয় এবং সম্মিলিতভাবে চিটং শহর থেকে এক সপ্তাহ খানেক মুক্ত রাখার পরে কালুরঘাটে গিয়ে ডিফেন্স নেয়। কালুরঘাট নদীতে, কর্ণফুলী নদীর পারে ইস্ট বেঙ্গল এবং মেজর রফিকের ট্রুপস পজিশন নেওয়াতে ওই এলাকা এপ্রিলের প্রথম সপ্তাহ পর্যন্ত মুক্ত থাকে। তারপরে একটা অভিযানে পাকিস্তানিদের হামলায় ক্যাপ্টেন হারুন আহমদ চৌধুরী আহত হন এবং লেফটেন্যান্ট শমশের মুবিন চৌধুরী উনিও আহত হন। উনি আহত হয়ে ধরা পড়ে যান পাকিস্তানিদের কাছে। পাকিস্তানিরা উনাকে যুদ্ধবন্দী করে নিয়ে যায় আর ক্যাপ্টেন হারুন আহমদ চৌধুরী পটিয়া হয়ে কক্সবাজার হয়ে পরবর্তীতে আহত অবস্থায় বার্মাতে গিয়ে আশ্রয় নেন। উনি বার্মাতে ট্রিটমেন্ট পেয়ে যুদ্ধ শেষে আবার যোগ দেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অবদান কত? হ্যাঁ, স্বাধীন বাংলার বেতার কেন্দ্র উৎপত্তি হয়েছিল কালুরঘাট বেতার কেন্দ্র থেকে, পরবর্তীতে কলকাতায় স্থানান্তরিত করা হয়। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র যে সমস্ত প্রোগ্রাম প্রচার করত সেটা সত্যিকার মুক্তিবাহিনীকে খুবই উৎসাহ দিয়েছে, খুবই প্রেরণা দিয়েছে এবং প্রত্যেক দিন বিভিন্ন রণাঙ্গনের খবর পাওয়া যেত। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র চরমপত্র পড়া হতো, আরও অনেকগুলো প্রোগ্রাম ছিল। বিভিন্ন প্রোগ্রামে আমরা জানতে পারতাম অন্য অন্য যুদ্ধক্ষেত্রের অবস্থা এবং প্রতিদিন সন্ধ্যার সময় সোলজাররা, সৈনিকরা ট্রানজিস্টার নিয়ে বসত এবং চরমপত্র সহ বিভিন্ন প্রোগ্রাম শুনে আমরা খুবই উৎসাহিত, উজ্জীবিত হতাম এবং যুদ্ধ পরিচালনার পিছনে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র একটা চালিকা শক্তি হিসাবে কাজ করেছে। চট্টগ্রামের প্রাথমিক প্রতিরোধ যুদ্ধ সম্পর্কে সামগ্রিকভাবে আপনি যদি কিছু বলতে চান। কোনটায়? চট্টগ্রামের প্রাথমিক প্রতিরোধ যুদ্ধ সম্পর্কে। চট্টগ্রামের প্রাথমিক প্রতিরোধ যুদ্ধ সম্বন্ধে বললাম যে ইপিআর মেজর রফিকের অধীনে সংঘবদ্ধ ছিল। তারা রেলওয়ে হিল দখল করেছিল, চট্টগ্রামের বিভিন্ন স্থাপনা দখল করেছিল। আর অষ্টম বেঙ্গল যেটা মেজর জিয়ার নেতৃত্বে বিদ্রোহ করলো, তারা কালুরঘাট চলে গেছিল। কালুরঘাট গিয়ে কালুরঘাট ব্রিজের উভয় পাশে পজিশন নিয়েছিল। চট্টগ্রামের উপর বিমান হামলা চালায় পাকিস্তানিরা। তারপরে নৌজাহাজ বাবর বম্বিং করে। নৌজাহাজ বাবর থেকে বম্বিং করাতে অনেকগুলো পাবলিকের ঘরবাড়ি ধ্বংস হয়, কিন্তু শহরের ভিতরে এপ্রিল মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত যুদ্ধ চলেছে। শহরের অর্ধেকটাই মুক্ত ছিল। তারপর পাকিস্তানিরা বিমানবন্দর এবং নৌঘাটি দিয়ে অতিরিক্ত সৈন্য এনে রিইনফোর্সমেন্ট করাতে আস্তে আস্তে পিছু হটতে বাধ্য হয়েছে। মেজর রফিকের ফোর্স এবং মেজর জিয়ার ফোর্স পিছনে গিয়ে রামগড়ে অবস্থান নেন। রামগড়ে গিয়ে সাবরুমে ওই ফোর্স থেকেই আলটিমেটলি 1 নম্বর সেক্টর গঠিত হয়। তো 1 নম্বর সেক্টর কমান্ডার হিসাবে প্রথমে মেজর জিয়া, পরবর্তীতে মেজর রফিক পেলুনিয়া যুদ্ধ চালান এবং চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বিভিন্ন যুদ্ধ চালিয়ে যান।